আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কনফর্মেশন অফ সাইক্লোহেক্সেন। কনফর্মেশন মানে আমি আগেও বলেছি, কনফর্মেশন আমরা দেখতে পাই কিছু গ্রুপ অফ মলিকিউলসের জন্য, যেখানে আমাদের স্ট্রাকচারাল ফর্মুলাটা সেম থাকে কিন্তু তার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হয়ে যায়। এই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট কিভাবে হচ্ছে এবং সেটার মধ্যে কোন পার্টিকুলার কনফর্মারটাই স্টেবল হবে, এটা বোঝার জন্য আমরা কম্পাউন্ডটার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার নিয়ে ডিল করি, 2 ডাইমেনশনাল স্ট্রাকচার নিয়ে ডিল আর করব না। কনফার্মেশন অফ সাইক্লোহেক্সেন জানার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আগে আমরা সাইক্লোহেক্সেনের কোন ফর্মটা নিয়ে রিয়াকশন করতাম বা কোন ফর্মটা ড্র করতাম। আগে আমরা সাইক্লোহেক্সেনের এই 2 ডাইমেনশনাল বা প্লেনার ফর্মটা ড্র করতাম। এখানে 6টা কার্বন রয়েছে আর প্রত্যেকটা কার্বনে 2টো করে হাইড্রোজেন রয়েছে, সেটা আমি আর সেপারেটলি ড্র করছি না। দেখা যাচ্ছে যে এই প্লেনার জমেট্রিটা সাইক্লোহেক্সেনের সেটা যথেষ্ট পরিমাণে আনস্টেবল। দ্যাট ইজ বিকজ অফ অ্যাঙ্গেল স্ট্রেন। এই যে অ্যাঙ্গেলসগুলো আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাঙ্গেল স্ট্রেন প্লাস টর্শনাল স্ট্রেনের জন্য। ফলে যেটা হচ্ছে সেটা হলো যে সাইক্লোহেক্সেন আর এই ফর্মে এক্সিস্ট করে না, রাদার সাইক্লোহেক্সেন একটা 3 ডাইমেনশনাল ফর্মে এক্সিস্ট করছে। এটা হলো সাইক্লোহেক্সেনের এক্সিস্ট করার ফর্ম। যেহেতু এই ফর্মটাকে অনেকটা চেয়ারের মতো দেখতে, এই হচ্ছে সেই চেয়ারের জায়গাটা যেখানে জেনারেলি আমরা ইমাজিন করতে পারি কেউ একটা হেলান দিয়ে অ্যাজ ইফ বসে আছে। যেহেতু এটাকে একটা চেয়ারের মতো দেখতে, দিস ইজ কল্ড দ্য চেয়ার কনফর্মার অফ সাইক্লোহেক্সেন। এরকম আরও কিছু কনফর্মার রয়েছে, যেমন এটাকে আমরা বলি বোট কনফর্মার। ঠিক একইভাবে টুইস্টেন রয়েছে, আরও কিছু কিছু রয়েছে, যদিও এইটাই আমাদের মেইন কনসার্ন। এখানে এই জিনিসটা পড়তে গিয়ে এটার কিছু কিছু সময় উল্লেখ আসবে, তো যখন সেটা আসবে সেটা আমি বলে দিচ্ছি। দিস ইজ বোট কনফর্মার। আচ্ছা, আগে আমরা এই জিনিসটার দিকে একটুখানি কনসেন্ট্রেট করি। অ্যাজ আই হ্যাভ মেনশন বিফোর দ্যাট ইচ কার্বন হ্যাজ 2 হাইড্রোজেন্স অ্যাটাচ টু ইট। এই হাইড্রোজেনগুলো কিভাবে অ্যাটাচ দেখতে হবে। একটা বন্ড যদি ওপরে থাকে আর আরেকটা বন্ড এইভাবে নিচের দিকে নামছে, সিমিলারলি এই বন্ডটা ওপরে, এটা নিচে। আচ্ছা, প্যাটার্ন যেটা লক্ষ্য করার সেটা হচ্ছে এই কার্বনটায় যদি ওপরের বন্ডটা এরকম হয়, তার পাশের কার্বনটায় ওপরের বন্ডটা এরকম। যদি তাই হয়, সেই প্যাটার্ন মেনটেন করলে এখানে এই বন্ডটা এরকম আর এরকম, এরপরে এই বন্ডটা হবে এটা আর এটা, তারপরে হবে এটা আর এটা, আর লাস্টে হবে হচ্ছে এটা আর এটা। Each one of the bonds will have 2 hydrogens attached to it. এই যে সোজা যে লাইনগুলো গেছে, এটা হোক বা এটা হোক বা ইভেন এইগুলো, এই বন্ডগুলোকে আমরা বলি অ্যাক্সিয়াল বন্ড, অ্যাজ ইট পয়েন্টস টুয়ার্ডস এনি পার্টিকুলার অ্যাক্সিস। আর এই বন্ডগুলোকে আমরা বলি হচ্ছে ইকুয়াটোরিয়াল বন্ড। ইকুয়াটোরিয়াল বেস থেকে ইকুয়াটোরিয়াল বন্ড কথাটা এসছে। ইকুয়াটোরিয়াল বেস মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এই লাইন্সগুলোকে আমরা বলি ইকুয়াটোরিয়াল বেসেস। এগুলো যেগুলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এগুলো হচ্ছে ইকুয়াটোরিয়াল বা বেসের থেকে এই ইকুয়াটোরিয়াল বন্ড কথাগুলো এসছে। তার মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওপরের বন্ডটা যদি অ্যাক্সিয়াল হয়, তারপরেরটা ইকুয়াটোরিয়াল, আবার অ্যাক্সিয়াল, তারপরে আবার ইকুয়াটোরিয়াল, আবার অ্যাক্সিয়াল, আবার ইকুয়াটোরিয়াল। তো আমি এই বন্ডটাকে যদি অ্যাবাভ দ্য প্লেনের বন্ড ধরি, সেটা যেভাবে ভাবতে পারি, বিলো দ্য প্লেন ধরলেও ইকুয়াটোরিয়াল অ্যাক্সিয়াল এগুলো সবকটাই অল্টারনেটিভলি আসছে। আরেকটা জিনিস নোট করা সেখানে হচ্ছে যে আমরা প্রত্যেকবার বারবার অ্যাক্সিয়াল বা ইকুয়াটোরিয়াল লিখবো না, তো আমরা সাবস্ক্রিপ্ট লিখবো, দ্যাট ইজ বা শর্ট হ্যান্ড লিখবো। তো অ্যাক্সিয়ালটা লিখবো স্মল এ দিয়ে আর ইকুয়াটোরিয়াল লিখবো স্মল ই দিয়ে। আরেকটা জিনিস, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি তার মানে অল্টারনেট 3টে কার্বনে অ্যাক্সিয়াল আর অল্টারনেট 3টে কার্বনে ইকুয়াটোরিয়াল, এটা আর এটা, এই 3টে। এই যে 3টে অ্যাক্সিয়াল বা 3টে ইকুয়াটোরিয়াল যাই হোক না কেন, আমি অ্যাক্সিয়াল দিয়ে এক্সপ্লেন করি। দিস 3 অ্যাক্সিয়াল বন্ডস আর হোমোটপিক ইন নেচার। হোমোটপিক মানে কি? হোমোটপিক মানে হচ্ছে এখানে যে হোমো মানে সেম, মানে বেসিক্যালি ওদের টপিসিটি সেম, বেসিক্যালি ওরা সেম বন্ড। আমি যদি সোজাভাবে ব্যাপারটাকে বোঝাতে চাই,
যতক্ষণ না কোনো পার্টিকুলার সাবস্টিটিউয়েন্ট কোনো বন্ডে বসছে ততক্ষণ অবধি এই তিনটে বন্ড বা এই তিনটে বন্ড, এই বন্ডগুলো প্রত্যেকটা সেম, যেটা আমরা এর আগেও বেনজিনের ক্ষেত্রে দেখে এসেছি যে যতক্ষণ না বেনজিন রিংয়ের ওপর কোনো সাবস্টিটিউয়েন্ট বসছে বা ইন্ট্রোডিউসড হচ্ছে ততক্ষণ অবধি বেনজিন রিংয়ের সাথে যে 6টা সিএইচ বন্ড আমরা দেখতে পাই সেই 6টা সিএইচ বন্ড ছিল হোমোটপিক, সেই 6টা সিএইচ বন্ড ইনডিস্টিংগুইশেবল। কোনো আইসোটোপিক লেবেলিং বা অন্য কোনো মেথড ইউজ করে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তাদের নেচার সেম কি ডিফারেন্ট, তো আমরা দেখতে পাই যে জিনিসটা সেম। এখানে যেহেতু তিনটে অ্যাক্সিয়াল আর তিনটে ইকুয়াটোরিয়াল এই ফর্মে ভাঙা, তো সুতরাং আমি এটা বলতে পারি যে তিনটে অ্যাক্সিয়াল হোমোটপিক, সিমিলারলি তিনটে ইকুয়াটোরিয়াল বন্ডও হোমোটপিক হবে। এবার যেটা বোঝার সেটা হচ্ছে দিস কনফার্মেশনস আর নট লকড। হোয়াট আই মিন টু সে कि once a chair conformer is formed, until and unless we are introducing a particular group to make it lock in one conformer, these conformations undergo a conformational change. তার মানে একটা কনফর্মার থেকে আরেকটা কনফর্মারে ও সবসময় ফ্লিপ করতে পারে। শুধু তাই না, ও একটা চেয়ার কনফর্মার থেকেও অন্য আরেকটা চেয়ার কনফর্মারে ফ্লিপ করতে পারে। এই যে ফ্লিপিং পাথওয়েটা, এটাকে আমরা বলি কনফরমেশনাল চেঞ্জ। অবভিয়াসলি কনফরমেশনাল চেঞ্জটা অকার করার জন্য একটা পার্টিকুলার এনার্জি ব্যারিয়ার আমরা দেখতে পাবো, তার জন্য একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আসবে। কনফরমেশনাল চেঞ্জ মানে হচ্ছে যে দ্য চেঞ্জ থ্রু উইচ টু ডিফারেন্ট কনফর্মার্স আর ফ্লিপিং ইন বিটুইন দেমসেলস। দু ধরনের কনফরমেশনাল পাথওয়ে হয়, বাট যেটা এখানে রেলেভেন্ট আমি শুধুমাত্র সেটাই বলছি, মানে যেটা এই সাবজেক্টের পার্টিকুলারলি এক্সামের জন্য কাজে আসবে আমি সেটাই একমাত্র বলছি। এই আমি একটা চেয়ার কনফর্মার আঁকবো, আমি সবকটা বন্ড নিয়ে ডিল করব না, আমি শুধুমাত্র দেখব একটা পার্টিকুলার কার্বনের বন্ডে কি হচ্ছে। একটা অ্যাক্সিয়াল আর একটা ইকুয়াটোরিয়াল বন্ড আমি কনসিডার করলাম, তাদের হাইপোথেটিক্যালি লেবেল করলাম HA অ্যান্ড HB। নো ওয়ান্ডার এই প্রত্যেকটা ফ্লিপিংয়ে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে, সুতরাং আমি ইকুইলিব্রিয়াম সাইন দিয়েই কাজগুলো করব, সিঙ্গেল অ্যারো দেব না। যেটা হচ্ছে আমি ভাববো যে এই পোর্শনটা, দিস ফেস অফ দ্য স্ট্রাকচার, জিনিসটা অ্যাজ ইফ স্ট্রেটেন্ড হয়ে গেল। এই জিনিসটা যদি স্ট্রেটেন্ড হয়ে যায় তাহলে জিনিসটাকে এরকম দেখতে হবে। এখন the rest of the things will remain same and this phase remains same. তাহলে এই HA HB আগে যেরকম ছিল এখনো সেই রকমই রইল। এবার আমি ভাববো এই ফেসটা স্লাইটলি ওপরের দিকে উঠে গেছে। যদি এই ফেসটা স্লাইটলি ওপরের দিকে উঠে যায় তাহলে জিনিসটাকে এরকম দেখতে হবে, রেস্ট অফ দ্য ফেস উইল রিমেন সেম। এবার আমি ভাববো যে এই ফেসটা যেরকম আছে থাকবে, এবার এই ফেসটা আস্তে আস্তে স্ট্রেটেন্ড হবে। যদি এই ফেসটা আস্তে স্ট্রেটেন্ড হয় তাহলে আমি আবার ডাবল অ্যারো দেব, তাহলে এটা এরকম রইল আর এই জিনিসটাকে এখন এরকম দেখতে। এই ফেসটা যদি স্ট্রেটেন্ড হয়ে যায় তখন এখানে যখন আসবে তখন আর এইচ এর ওপরে আর এইচ বি নিচে এই রকম অ্যাক্সিয়াল ইকুয়াটোরিয়াল এই ফর্মটা ও আর মেনটেন করতে পারবে না। এটার পর আমি প্যাটার্নটা যদি লক্ষ্য করি, একটা করে ফেস নিচের দিক থেকে ওপরের দিকে উঠছে, আবার ওপরের দিকে উঠলে ওখানে লকড হলো, এবার যে ফেসটা ওপরে ছিল সেই ফেসটা ধীরে ধীরে নিচের দিকে নামবে। তার মানে এখন এই ফেসটা নিচের দিকে বেন্ড করবে, ওপরে যে ফেসটা রয়েছে থাকবে, এই ফেসটা যদি নিচের দিকে বেন্ড করে তাহলে জিনিসটাকে এরকম দেখতে হয়। প্রোভাইডেড এখন যখন বেন্ড করে গেছে তখন HA ওপরে অ্যান্ড HB নিচে। যেটা লক্ষ্য করার জিনিস এখানে সেটা হলো বিকজ অফ দিস ফ্লিপিং, বিকজ অফ দিস কনফরমেশনাল চেঞ্জ, দ্য অ্যাক্সিয়াল বন্ড হ্যাজ নাও বিকাম an equatorial bond while the equatorial bond has become the axial bond. যেটা চেঞ্জ হলো না সেটা হচ্ছে যে বন্ডটা অ্যাবাভ দ্য প্লেন ছিল
সেই বন্ডটা এখনো অ্যাবাভ দ্য প্লেন। তার মানে এই কনফরমেশনাল চেঞ্জের জন্য অ্যাক্সিয়াল আর ইকুয়াটোরিয়াল চেঞ্জ হতে পারে, কিন্তু তাদের জমেট্রিক্যাল আইসোমেরিজমে কোনো চেঞ্জ আসবে না। তার মানে সিস সবসময় সিসি থাকবে, আর ট্রান্সও সবসময় ট্রান্সই থাকবে। এই জিনিসটায় কোনো চেঞ্জ হবে না। এই জিনিসটাকে, এই পুরো কনফরমেশনাল চেঞ্জটাকে যদি আমি একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি সবসময় ওয়াই অ্যাক্সিসে পোটেনশিয়াল এনার্জিকেই প্লট করব। আর this potential energy actually gives me the measurement of the amount of energy that is required to undergo this type of conformational change. আর এখানে আমি প্লট করব হচ্ছে যে the energy of the conformers or simply the inversion. Oh, this is the energy of the conformer. এখানে different conformers because of this inversion. No doubt, যেহেতু চেয়ার ফর্মটা সবচেয়ে বেশি স্টেবল কনফর্মার সাইক্লোহেক্সেনের, তাহলে চেয়ার কনফরমেশনের এনার্জিও সব থেকে বেশি কম হবে। আচ্ছা, চেয়ারের পর যেটা সব থেকে বেশি স্টেবল কনফর্মার সেটা হলো বোট। তাহলে চেয়ারের পর আমরা দেখতে পেয়েছিলাম এই কনফর্মারটার নাম হচ্ছে অনভেলপ বা এনভেলপ, যেটা প্রনাউন্স করে। This is the envelope, this is chair, this is envelope, this is boat, again envelope, last a chair. আমি জিনিসটাকে যদি এইভাবে দেখি, তাহলে চেয়ার ফলোড বাই এনভেলপ, যেটা ডেফিনেটলি বোটের থেকে আর চেয়ারের থেকে বেশি আনস্টেবল, ফলোড বাই বোট, যেটা চেয়ারের থেকে কম্প্যারেটিভলি আনস্টেবল, কিন্তু এনভেলপের থেকে স্টেবল, ওই জন্য ওদের এনার্জি ইন্টারমিডিয়েট। বোটের পর আমি আবার একটা এনভেলপ পেয়েছি, তাহলে তার এনার্জিটা এই এনভেলপের কম্প্যারেবল হবে। এরপরে আমি এনভেলপের পর একটা চেয়ার পেয়েছি, তাহলে তার এনার্জিটাও এর সাথে কম্প্যারেবল হবে। এটাকে আমি একটু এক্সটেন্ড করে দিই, তাহলে জিনিসটা দেখাতে সুবিধা। তাহলে আমি যদি গ্রাফটা এইভাবে ড্র করি, this is how the graph looks. এইটা হচ্ছে সবচেয়ে কম এনার্জি। এই এনার্জিটা, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইজ টু বি গিভেন। আর রাদার আমি যদি ইন্ডিভিজুয়াল এনার্জির কথা ভাবি, তাহলে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইজ টু বি গিভেন টু আ চেয়ার কনফর্মার টু চেঞ্জ ইটস ফর্ম টু অ্যান এনভেলপ। সেখান থেকে ও অটোমেটিক্যালি বোটে নেমে আসবে। এইখান থেকে এই চেঞ্জটা করার জন্য আমাকে কোনো এনার্জি দিতে হবে না, কারণ এইটা এনার্জেটিক্যালি লেস স্টেবল দ্যান দিস ওয়ান। সো দিস কনফরমেশনাল চেঞ্জ টেক্স প্লেস ন্যাচারালি। এখান থেকে এখানে যেতে গেলেও আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে। দিস ইজ দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইজ টু বি গিভেন। আর আমি যদি জিনিসটাকে চেয়ারের রেসপেক্টে ভাবি, তাহলে আমাকে এই এতটা এনার্জি দিতে হবে আবার। যাই হোক, এই আরেকটা এনভেলপ, এখান থেকে ও আরেকটা চেয়ারে নেমে আসছে। আশা করছি এই জিনিসটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি।